গল্পের শুরুতে আমরা ভারত মহাসাগরের মাঝে একটি একাকী পাল তোলা নৌকা ভাসতে দেখি। এই নৌকায় একজন বৃদ্ধ মানুষ যাত্রা করছিলেন, যিনি তার কেবিনে ঘুমাচ্ছিলেন। এমন সময় ভোরবেলা হঠাৎ খুব জোরে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। মনে হলো নৌকাটি কোনো ভারী বস্তুর সাথে ধাক্কা খেয়েছে। সেই বৃদ্ধ মানুষটি আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে ওঠেন। তিনি বুঝে উঠতে পারছিলেন না যে এই শব্দটা কিসের ছিল। তারপর আমাদের দেখানো হয় যে নৌকার কেবিনে দ্রুত সমুদ্রের পানি ভরতে শুরু করে। মেঝেতে রাখার সব জিনিস ভেসে উঠতে থাকে। সেই মানুষটি দ্রুত কেবিন থেকে বেরিয়ে আসেন, যাতে ডেকে গিয়ে দেখতে পারেন যে কিসের সাথে ধাক্কা লেগেছে। তিনি দেখতে পান যে একটি বড় লাল রঙের শিপিং কন্টেনার তার নৌকার পাশে খুব খারাপভাবে আটকে গেছে। সম্ভবত এই কন্টেনারটি কোনো বড় কার্গো জাহাজ থেকে পুড়ে গিয়েছিল এবং সমুদ্রে অনাদরে ভাসছিল। কন্টেনারটির লোহার কোনা নৌকার হাল ভেঙে ভেতরে ঢুকে গিয়েছিল, যার কারণে সেখানে একটি খুব বড় ছিদ্র হয়েছিল এবং সেই ভাঙা জায়গা দিয়েই পানি দ্রুত নৌকার ভেতরে আসছিল। সেই মানুষটি আতঙ্কিত হন না, বরং খুব শান্ত এবং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। আসলে কন্টেনারটি নৌকায় আটকে আছে এবং সেটি সরানোই সবচেয়ে আগে প্রয়োজন, না হলে নৌকা ভেঙে পড়বে। তিনি নিচে পানি ভর্তি কেবিনে ফিরে যান এবং সেখান থেকে ডাক্ট টেপ ও কিছু কাপড় বের করেন। তিনি উপরে আসেন এবং নৌকার ইঞ্জিন চালু করেন, যাতে নৌকাটি পিছনে নিয়ে যেতে পারেন। কিন্তু কন্টেনারটি এত খারাপভাবে আটকে গিয়েছিল যে নৌকাটি তার জায়গা থেকে নড়তেও পারছিল না। সেই মানুষটি বুঝে যান যে ইঞ্জিন দিয়ে কাজ হবে না, তাকে অন্য কিছু উপায় বের করতে হবে। তিনি একটি সি অ্যাঙ্কল নেন এবং সেটি কন্টেনারের অন্য দিকে ছুঁড়ে মারেন। তিনি দড়িটি বোর্ডের ঘূর্ণায়মান মেশিনের সাথে বেঁধে দেন, যাতে সেটি টানতে পারেন। যথেষ্ট চেষ্টা এবং পরিশ্রমের পর কন্টেনারটি নৌকা থেকে আলাদা হয়ে যায় এবং পানিতে ভাসতে শুরু করে। কিন্তু কন্টেনার সরে যাওয়ার সাথে সাথে নৌকার ভেতরে পানি আসার গতি আরও বেশি বেড়ে যায়, কারণ পানির ব্লকেজ সরে গেছে। এখন তার হাতের সময় খুবই কম, কারণ নৌকাটি ধীরে ধীরে পানিতে বসছে এবং ডুবে যাওয়ার আশঙ্কা আরও বেশি বেড়ে গেছে। সেই মানুষটি আবার কেবিনে ফিরে যান এবং মেরামতের সামগ্রী খোঁজেন যা পানিতে ভাসছিল। তিনি একটি শক্তিশালী আঠা ও কিছু কাঠের টুকরো নিয়ে আসেন, যাতে করে ছিদ্রটি বন্ধ করা যায়। তিনি ভাঙা অংশের উপর কাপড় ও কাঠ লাগিয়ে একটি অস্থায়ী প্যাচ তৈরি করেন, যাতে পানি থেমে যায়। তারপর তিনি একটি মিশ্রণ তৈরি করেন, যা পানিতেও শুকিয়ে শক্ত হয়ে যায়, এবং সেটি ছিদ্রের উপর লাগিয়ে দেন। যখন পানি আসা বন্ধ হয়ে যায়, তখন সবচেয়ে বড় কাজ হলো ভেতরে জমে থাকা পানি বের করে দেওয়া। তিনি নৌকার বৈদ্যুতিক পাম্প চেক করেন, কিন্তু পানিতে ডুবে যাওয়ার কারণে সেটি নষ্ট হয়ে গেছে। এখন তার কাছে শুধু একটি পথ বাকি আছে, আর সেটা হলো ম্যানুয়াল পাম্প, মানে হাত দিয়ে পানি বের করা। তিনি পাম্পের পাইপ সেট করেন এবং ধারাবাহিকভাবে হ্যান্ডেল ঘোরানো শুরু করেন, যা খুবই ক্লান্তিকর কাজ। ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর তিনি পানির স্তর কমাতে সফল হন এবং কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এখন যখন তিনি কিছুটা স্বস্তি পান, তখন তিনি সাহায্য ডাকার জন্য তার যোগাযোগ যন্ত্রপাতি পরীক্ষা করতে যান। তিনি তার রেডিও অন করার চেষ্টা করেন, যাতে কোনো জাহাজ বা কোস্ট গার্ডকে সিগন্যাল পাঠাতে পারেন, কিন্তু রেডিও থেকে শুধু শোরগোল আসে এবং কোনো সিগন্যাল পাওয়া যায় না। অর্থাৎ রেডিও এখন অচল হয়ে গেছে। তিনি দেখেন যে পানি ভর্তি হওয়ার কারণে নৌকার সব ইলেকট্রনিক্স এবং ন্যাভিগেশন সিস্টেম নষ্ট হয়ে গেছে। তিনি ডেকে গিয়ে দেখেন যে রেডিওর অ্যান্টেনার তারও ধাক্কার কারণে ভেঙে গেছে। তিনি উপরে মাস্তুলে চড়েন, যা খুবই বিপজ্জনক, এবং তারটিকে জোড়া লাগান যাতে রেডিও কাজ করতে পারে। নিচে নেমে তিনি মাইক তুলে নেন এবং তাদের সাহায্যের সিগন্যাল পাঠান, কিন্তু তার কোনো জবাব আসে না। তিনি বুঝতে পারেন যে সম্ভবত তিনি পুরোপুরি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং এখন তাকে একাই টিকে থাকতে হবে। পরের দিন তিনি ঘুম থেকে ওঠেন এবং দেখেন যে আবহাওয়া বদলাচ্ছে এবং বাতাসের আর্দ্রতা বেড়ে গেছে, আর আকাশে কালো রঙের মেঘ দেখা দিয়েছে এবং বাতাস খুব তীব্র হয়ে উঠেছে, যা ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দেয়। এবং এখন তিনি উপলব্ধি করেন যে একটি ভয়াবহ ঝড় তার দিকে এগিয়ে আসছে, আর তার নৌকা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত। সে সময় নষ্ট না করে ঝড়ের মোকাবিলার প্রস্তুতি শুরু করে দেয়। সে তার দাড়ি কামায় এবং পরিষ্কার কাপড় পরে, যেন সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছে। সে তার ভারী হলুদ স্ট্রম জ্যাকেট পরে নেয় এবং নিজেকে দড়ি দিয়ে নৌকার সাথে বেঁধে নেয়। সে নৌকার সব পর্দা নামিয়ে দেয়, যাতে তীব্র বাতাস নৌকাটিকে উল্টে না দেয়। রাত হতে হতে ঝড় শুরু হয়ে যায় এবং সমুদ্রে উঁচু উঁচু ঢেউ উঠতে থাকে। নৌকাটি পানিতে খেলনার মতো লাফাচ্ছিল এবং তাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ছিল। বৃষ্টি এবং বাতাস এত তীব্র ছিল যে কিছু শোনা যাচ্ছিল না এবং কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ একটি বিশাল ঢেউ নৌকার সাথে ধাক্কা খায় এবং নৌকাটিকে প্রায় 90 ডিগ্রি পর্যন্ত উল্টে দেয়। সেই মানুষটি পানিতে পড়ে যায়
কিন্তু দড়ির কারণে সে নৌকার সাথে ঝুলে থাকে। সে খুব কষ্টে দড়ি টেনে আবার নৌকায় উঠে পড়ে, কিন্তু ঠিক তখনই হঠাৎ নৌকাটি 180 ডিগ্রি ঘুরে যায়। নৌকার মাস্তুল ভেঙে পানিতে পড়ে যায় এবং নৌকাটি ভয়ঙ্করভাবে উল্টে যায়। সেই মানুষটি পানির নিচে আটকে যায় এবং শ্বাস আটকে রাখার চেষ্টা করে। তার মনে হয় সে মারা যাবে, কিন্তু তার ভাগ্য ভালো যে নৌকাটি আবার সোজা হয়ে যায়। সেই মানুষটি শ্বাস নেবার জন্য উপরে আসে এবং দ্রুত নৌকার ভেতরের কেবিনে চলে আসে, কিন্তু ভেতরের দৃশ্য দেখে তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়, কারণ সবকিছু ধ্বংস হয়ে গেছে। ভেতরে আবারও পানি ভরে গেছে এবং সব জিনিসপত্র ভাসছে এবং নৌকা এখন ডুবতে চলেছে। এবার নৌকাটির অনেক বেশি ক্ষতি হয়েছে এবং এটি এখন চলার উপযোগী নেই। সেই বৃদ্ধ লোকটি দেখতে পায় যে নৌকার পাশে একটি নতুন বড় ছিদ্র হয়ে গেছে, যেখান থেকে পানি আসছে। সে সেটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু পানির চাপ খুব বেশি এবং সে সেটি বন্ধ করতে ব্যর্থ হয়। সে বুঝে যায় যে এখন এই নৌকাটিকে বাঁচানো অসম্ভব এবং তাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তার এখন কি করা উচিত। ঝড় এখনও থামার নাম নিচ্ছে না এবং নৌকা ডুবে যেতে চলেছে। সেই মানুষটি একটি কঠিন সিদ্ধান্ত নেয় যে তাকে এখন নৌকা ছাড়তে হবে, না হলে সেও ডুবে যাবে। সে একটি লাইফ বোট বের করে এবং সেটিকে ডেকে নিয়ে যায়। সে রাফটটিকে ভুলিয়ে তোলে এবং নৌকা থেকে প্রয়োজনীয় সামগ্রী যেমন খাবার, পানি এবং মানচিত্র বের করে রাফটে রেখে দেয়। সে একটি কম্পাসও নিজের সাথে নিয়ে নেয় যাতে দিক নির্দেশনা জানতে পারে। যখন সে রাফটে জিনিসপত্র রাখছিল, ঠিক তখনই নৌকাটি আরও নিচে নামতে শুরু করে এবং পানি ডেকে চলে আসে। সেই মানুষটি রাফটে লাফিয়ে পড়ে এবং দড়ি দিয়ে রাফটটি নৌকার সাথে বেঁধে দেয় যাতে সেটি হারিয়ে না যায়। সে সারা রাত সেই ঝড়ে সেই ছোট রাবারের রাফটে টালমাটাল খেতে থাকে এবং বৃষ্টিতে ভিজতে থাকে। এখন পরে সকালে ঝড় শান্ত হয়ে যায়, কিন্তু আবহাওয়া এখনও খারাপ থাকে। সে দেখে যে তার নৌকা এখনও কিছুটা ভাসছে, কিন্তু এর অর্ধেক অংশ ডুবে গেছে। সেই মানুষটি কিছু পানি এবং খাবার খোঁজার জন্য আবার নৌকায় ফিরে যাওয়ার ঝুঁকি নেয়। সে সাঁতরে নৌকায় যায় এবং ভেতর থেকে পানির আরেকটি ক্যান বের করে, যা তার জন্য অত্যাবশ্যক। এখন যেইমাত্র সে আবার রাফটে ফিরে আসে, নৌকাটি সম্পূর্ণরূপে পানির নিচে ডুবে যায় এবং অদৃশ্য হয়ে যায়। সে দাঁড়িয়ে তার নৌকাকে সমুদ্রের গহ্বরে যেতে দেখে, যা ছিল তার একমাত্র ভরসা। এখন সেই খোলা ও নির্জন সমুদ্রে একেবারে একা পড়ে রইল। তার কাছে শুধু একটি রাবারের রাফট আছে এবং অল্প কিছু খাবার পানি, যা কয়েকদিনই চলবে। চারদিকে শুধু নীল সমুদ্র আর দূর দূরান্ত পর্যন্ত জমির কোনো চিহ্ন নেই। সে তার জিনিসপত্র পরীক্ষা করে যে সে কতদিন বেঁচে থাকতে পারে। তার কাছে পানীয় জল খুবই কম আছে এবং রোদ খুব তীব্র, যা তাকে নিরুদক করে তুলছে। সে সেক্সটেন্ট ব্যবহার করে সূর্যের অবস্থান মাপে এবং মানচিত্রে চিহ্নিত করে। তখন সে বুঝতে পারে যে সে শিপিং লাইন থেকে বেশি দূরে নেই, যেখানে বড় জাহাজ চলাচল করে। এটি তার জন্য এক আশার আলো যে হয়তো কোনো বড় কার্গো জাহাজ সেখান দিয়ে যাবে এবং তাকে বাঁচিয়ে নেবে। দিন কেটে যেতে থাকে এবং সূর্যের তাপ তাকে পুড়িয়ে দিতে শুরু করে এবং সে দুর্বল হয়ে পড়তে থাকে। রাতে ঠান্ডা লাগে আর দিনের গরম তাকে ভেঙে দিচ্ছে এবং তার সাহস এখন তাকে ছেড়ে যাচ্ছে। একদিন সে দূরের দিগন্তে একটি বিশাল কার্গো জাহাজ দেখতে পায়, যা তার দিকেই আসছে। এটি দেখে সে আনন্দে পাগল হয়ে যায় এবং দ্রুত তার ফ্লেয়ার বন্দুক বের করে যাতে তাকে সংকেত দিতে পারে। সে দাঁড়িয়ে হাত নাড়ে এবং চিৎকার করে, কিন্তু জাহাজটি দূর থেকে চলে যায়। আসলে জাহাজটি এত বড় আর তার রাফটটি এত ছোট যে কেউ তাকে দেখতেই পায় না। সে হতাশ হয়ে বসে পড়ে এবং নিজের হাতে মুখ গুঁজে দেয়, কারণ আশা ভেঙে গেছে। এখন তার কাছে ফ্লেয়ারও কম বাকি আছে আর আশাও ভেঙে পড়ছে, আর সে নিজেকে অসহায় মনে করে। পরের দিন তার পানি শেষ হয়ে যায় এবং তার তৃষ্ণা লাগে যা সহ্যের বাইরে। সে একটি প্লাস্টিকের ব্যাগ ও ডিব্বা ব্যবহার করে সমুদ্রের পানি থেকে বিশুদ্ধ পানি তৈরি করার চেষ্টা করে। এটি একটি ঘনীভবন প্রক্রিয়া, যেখানে সে বাষ্প থেকে পানি তৈরি করে যাতে সে পান করতে পারে। সারাদিন অপেক্ষা করার পর তার কষ্টে এক ঢোক পানি জোটে, যা তার তৃষ্ণা মেটাতে পারে না। এখন এর পরে যখন সে ঘুমাচ্ছিল, তখন তার রাফটের নিচ থেকে ধাক্কা লাগে এবং সে ভয় পেয়ে যায়। সে ভয়ে উঠে বসে এবং দেখে যে পানিতে হাঙর ঘুরছে এবং রাফটে ধাক্কা মেরে চলেছে। এটি দেখে সে শান্ত হয়ে বসে থাকে যাতে হাঙরদের আরও আকৃষ্ট না করে, কিন্তু ভেতরে সে খুবই ভীত। আরও কয়েকদিন কেটে যায় এবং এখন সে খুবই দুর্বল হয়ে পড়েছে এবং হাঁটাচলা করার মতো অবস্থায় নেই। এরপর এক রাতে সে আবারও একটি জাহাজের আলো দেখতে পায় যা দূর দিয়ে যাচ্ছিল। সে তাড়াতাড়ি তার শেষ ফ্ল্যাটটি বের করে এবং সেটি জ্বালায় যাতে শেষ সুযোগ নষ্ট না হয়। সে ফ্ল্যাটটি হাতে ধরে বাতাসে উঁচু করে দাঁড়ায় এবং আশা করে যে কেউ হয়তো দেখবে এবং থামবে। ফ্লেয়ারের লাল আলো অন্ধকারে জ্বলজ্বল করে, কিন্তু সেই জাহাজটিও দূরে চলে যায়। ফ্লেয়ার নিভে যায় এবং সেই মানুষটি অন্ধকারে একা পড়ে থাকে এবং নিস্তব্ধতা নেমে আসে। এবার সে ভয়ানকভাবে ভেঙে পড়ে এবং জোরে চিৎকার করে, কারণ এখন তার কাছে কিছুই অবশিষ্ট নেই। এটি প্রথম ও শেষবার যখন আমরা তাকে এত হতাশ ও রাগান্বিত দেখি। এখন তার কাছে না খাবার আছে, না পানি আছে, আর না কোনো সংকেত দেওয়ার মাধ্যম। সে বুঝে যায় যে এখন তার বেঁচে থাকা অসম্ভব এবং সে তার ভাগ্য মেনে নেয়। সে একটি কাগজ ও কলম বের করে এবং একটি চিঠি লেখে, যা আমরা শুরুতে শুনেছিলাম। সে লেখে, আমি তাদের সকলের কাছে ক্ষমা চাই যাদের আমি কষ্ট দিয়েছি
এবং আমি হার মানছি। সে সেই চিঠিটি একটি কাঁচের বোতলে ভরে সমুদ্রে ছুড়ে দেয়, যাতে যদি সে মারা যায় এবং কারো কাছে সেই বোতলটি পৌঁছায় তাহলে তার বার্তা পৌঁছাতে পারে। এখন রাতের বেলায় সে রাফটের ওপরে শুয়ে থাকে। তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে ধীরে ধীরে এখন মৃত্যুর দিকে এগোচ্ছে। ঠিক তখনই সে দূর থেকে একটি মৃদু আলো দেখতে পায়, যা অন্ধকারের মাঝে জ্বলছিল। তার মনে হয় হয়তো এটি কোনো তারা অথবা তার মস্তিষ্কের বিভ্রম, কারণ সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু সেই আলো ধীরে ধীরে বড় হতে থাকে আর পানির উপর স্পষ্ট প্রতিফলন দেখা দিতে শুরু করে। সে ধীরে করে উঠে বসে, তাকিয়ে দেখে দূরে একটি বিশাল কার্গো জাহাজ সাগর চিরে এগিয়ে যাচ্ছে। তার বুকের ভেতর এক মুহূর্তে আশার ঝলক জ্বলে ওঠে, কিন্তু পরক্ষণেই সে বুঝে যায় তার কাছে আর কোনো ফ্লেয়ার নেই, সংকেত দেওয়ার মতো কিছুই নেই। চারপাশে তাকিয়ে সে দেখতে পায় তার কাছে কিছু পুরনো মানচিত্র আর একটি প্লাস্টিকের ডিব্বা রয়েছে, যেগুলো সে আগেই জমিয়ে রেখেছিল। ঠিক তখনই সে একটি অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্ত নেয়। সে রাফটের ভেতরেই আগুন জ্বালানোর সিদ্ধান্ত নেয়। এটা ভীষণ বিপজ্জনক, কারণ রাফটটা রাবারের, যে কোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে পারে। সে জানে এতে তার নিজেরই পুড়ে মরার সম্ভাবনা আছে, কিন্তু এখন আর কিছু হারানোর নেই। সে ইতিমধ্যেই মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তটাই তার বেঁচে থাকার শেষ চেষ্টা। সে ডিব্বাটার ভেতরে কাগজ ভরে আগুন জ্বালায় এবং বাতাসে নাড়াতে থাকে, যেন আলোটা জাহাজের চোখে পড়ে। কিন্তু হঠাৎ করে বাতাসের ঝাপটায় আগুন ছিটকে পড়ে রাফটের পর্দায়। এক মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চোখের পলকে পুরো রাফটে আগুন ধরে যায়। রাফটটা ভয়ঙ্করভাবে জ্বলতে শুরু করে। সে ভয়ে আর আতঙ্কে কিছু না ভেবেই পানিতে লাফিয়ে পড়ে, নিজের প্রাণ বাঁচানোর জন্য। কিছুক্ষণের মধ্যেই রাফটটা সম্পূর্ণ পুড়ে যায়। সে ঠান্ডা অন্ধকার পানিতে একা ভেসে থাকে। চারদিকে এখন শুধু নীরবতা। আগুন নিভে গেছে, শুধু ধোঁয়া বের হচ্ছে এবং চারদিক অন্ধকার হয়ে গেছে। সেই মানুষটি এখন সম্পূর্ণরূপে ক্লান্ত এবং সাঁতার কাটা বন্ধ করে দেয়, কারণ তার আর শক্তি নেই। সে পানির নিচে ডুবে যেতে শুরু করে এবং তার নিঃশ্বাস ছেড়ে দেয় এবং নিচের দিকে যেতে থাকে। তার মনে হয় যে এখানেই সব শেষ এবং সে মৃত্যুকে আলিঙ্গন করে এবং তার চোখ বন্ধ করে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই ওপরে থেকে একটি সার্চ লাইটের আলো পানিতে পড়ে। আলোটা সোজা তার শরীরকে আলোকিত করে দেয়। সে দেখতে পায় যে একটি জাহাজের হাল দেখা যাচ্ছে, যা তার ঠিক ওপরে রয়েছে। অর্থাৎ সেই আগুন দেখে সেই জাহাজটি ফিরে এসেছে এবং তাকে খুঁজে পেয়েছে। যে মানুষটা হেরে গিয়েছিল তার ভেতরে হঠাৎ করেই আবার জীবন ফিরে আসে। বেঁচে থাকার ইচ্ছাটা আবার জেগে ওঠে। শেষ শক্তিটুকু দিয়ে সে হাত পা ছুঁড়ে উপরের দিকে সাঁতার কাটতে শুরু করে। ধীরে ধীরে পানির পৃষ্ঠে উঠে আসে, আর তখনই সে দেখে একটি হাত তার দিকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। কেউ একজন তার প্রাণ বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছে। বৃদ্ধ লোকটা তার দুর্বল হাত বাড়িয়ে দেয় এবং সেই অপর হাতটি ধরে ফেলে। আর ঠিক এইভাবেই সেই বৃদ্ধ লোকটি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। এখানে আমরা বুঝতে পারি যে মানুষের বেঁচে থাকার ইচ্ছাই হলো সবচেয়ে বড় শক্তি। এই গল্প আমাদের শেখায় যে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে, এবং পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমাদের কখনোই হাল ছাড়া উচিত নয়, বরং সাহসের সাথে সেই কঠিন পরিস্থিতির মোকাবেলা করা উচিত। ঠিক এই দৃশ্যের মধ্য দিয়েই এই গল্পটির সমাপ্তি হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আজকের মতো বিদায়।